প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের অষ্টম শ্রেণীর থেকে ভূগোল বিষয় অর্থাৎ তোমাদের ক্লাস 8-এর দেখো জিওগ্রাফি বই, যেটা ওই স্কুল থেকে দেয়া বইটি আজকে তোমরা বের করে বসো। ওই অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় বা জিওগ্রাফি বিষয় থেকে ক্লাস করব। এটা আমার আজকের যে বিষয়ের ক্লাস সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। সেই অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে আজকে আমরা ক্লাস করব, পার্ট 6 ক্লাস। ওকে, তো পার্ট 6 ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসগুলো তোমরা যারা না দেখেছো, পার্ট 5 পর্যন্ত আমি ক্লাস করে দিয়েছি, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। আজ আমরা অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে পড়ব। এখানে কি বলা রয়েছে দেখো, ফার্স্ট অ্যাস্থেনোস্ফিয়ার কী জিনিস সেই সম্পর্কে জানতে হবে। আর একটা কথা, এখানে আমি যে লাইনগুলো দাগাতে বলবো, তলায় দাগ দিতে বলবো, তোমরা পেন্সিলটা নিয়ে বসো, বইতে ওই লাইনগুলো দাগাবে যেখান থেকে প্রশ্ন হবে। এবং আমাদের এই চ্যাপ্টারটা আর একটা ক্লাস বেরোবে, এটা বাদে পার্ট 7 ক্লাস বেরোবে। সেই পার্ট 7 ক্লাস বেরোনোর পর আমাদের এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের আমি সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাস আমি নিয়ে আসবো, খাতায় লিখে তোমাদের করিয়ে দেবো বা আলোচনা করে, ঠিক আছে? তো সম্পূর্ণ ক্লাসগুলো দেখো, আজকে টেক্সট ক্লাস করছি। ফার্স্ট কী বলা রয়েছে দেখো, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল, ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর কোনটা, এই দুটো লাইন তোমরা দাগাও। তোমাদের যদি প্রশ্ন দেয়, বলে যদি কোন স্তরটিকে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়, এরকমই যদি প্রশ্ন দেয়, তুমি বলবে শিলামণ্ডলের নিচেই গুরুমণ্ডলের ওপরে যে অংশ, সেই বিশেষ স্তরটি হলো বা সেই বিশেষ অংশটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। এরকমভাবে তোমরা উত্তরটা লিখবে। তারপরে দেখো পরবর্তী নেক্সট আবার লাইনটা দাগাবে। কি বলা রয়েছে দেখো, কেন দাগাতে বলছি দেখো, অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার মানে দুর্বল স্তর, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটির আবিষ্কার কোথা থেকে হয়েছে বলো, তুমি বলবে অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার মানে হচ্ছে যে একটি দুর্বল স্তর, ঠিক আছে? তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার কোন ধরনের শব্দ, তোমাকে যদি এরকমও বলে তুমি বলবে একটি গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে? আর যার মানে কি না দুর্বল স্তর। তো এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দাগাও। এরকম করে তলায় পেন্সিল দিয়ে দাগাবে, আর অন্য কোনোভাবে দাগাবে না। তারপরে দেখো, এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। তাহলে তোমাকে যদি বলে এই লাইনটাও দাগাও, এই স্তরের পদার্থগুলো কেমন থাকে। এখানে দেখো প্রত্যেকটি লাইন থেকেই তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে? তার জন্য দাগাতে বলছি। তো দেখো, এই স্তরে তোমাকে যদি বলে এই স্তরের পদার্থগুলো কেমন অবস্থায় থাকে, কিংবা সহজভাবে তোমাদের যদি দেয় অ্যাস্থেনোস্ফিয়ারে পদার্থগুলো কেমন অবস্থায় থাকে, তুমি বলবে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে পদার্থগুলো, ঠিক আছে, গলিত এবং নরম এই প্রকৃতিতে অবস্থান করে বা প্রকৃতিতে থাকে। তারপরে দেখো, অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলাসান্দ্র অর্থাৎ অর্ধতরল অর্ধকঠিন অবস্থায় আছে, ঠিক আছে? এরকম কিন্তু পদার্থের অবস্থাটা। আবার তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় যে অ্যাস্থেনোস্ফিয়ারে পদার্থের অবস্থা কেমন থাকে, তুমি বলবে অত্যাধিক চাপ ও তাপের ফলে, ঠিক আছে? আবার বলছি, অত্যাধিক চাপ ও তাপের ফলে অ্যাস্থেনোস্ফিয়ারের পদার্থগুলো অর্ধতরল ও অর্ধকঠিন অবস্থায় অবস্থান করছে, ঠিক আছে? তো এই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। এই অবধি তোমরা পুরো এখান থেকে আরম্ভ করে এতটা দাগাও সম্পূর্ণ লাইনগুলো। এখান থেকে লাইন বাই লাইন তোমাদের প্রশ্ন হয়, আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। তবুও এখানে বলে দিচ্ছি টেক্সট ক্লাস, এটা যেহেতু লাইনও দাগিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি। আমি যখন প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো, সেখানে ওই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো ভালো করে ডিটেলস আমি বর্ণনা করে লিখে নিয়ে আসবো এবং আলোচনা করে দেবো, ঠিক আছে? তো দেখো, এরপরে আমরা নেক্সট দেখছি, দেখো ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তোমাকে যদি প্রশ্ন দেয় অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোতের সৃষ্টি কিভাবে হয় লেখো বা বর্ণনা করো, তুমি কি লিখবে না অ্যাস্থেনোস্ফিয়ারে থাকা, ঠিক আছে, তো তরল অর্ধতরল পদার্থগুলো কখনো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে আসে, আনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার কখনো উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থগুলো, ঠিক আছে, ঠিক আছে, উত্তপ্ত পদার্থটা কি করছে, উপরের দিকে উঠে আসছে। আবার উপরের যে অপেক্ষাকৃত যে ঠান্ডা ভারী পদার্থগুলো, সেগুলো কি করছে না নিচের দিকে নেমে যায়। এইভাবে যে মানে ওঠানামাটা, উত্তপ্ত পদার্থ আর ঠান্ডা পদার্থ ওঠানামাটা, এভাবেই কিন্তু পরিচলন স্রোতের সৃষ্টিটা হয়। তো এই লাইনটা তোমরা দাগাও, এখানে সমস্ত লাইন তোমরা দাগাবে, ঠিক আছে? তারপর দেখো বিভিন্ন প্রকারের প্রশ্ন হয়, তার জন্য বলছি। তারপরে দেখো নেক্সট, এখানে দেখো একটা সবুজ রঙের ঘর করা রয়েছে। কি বলা রয়েছে দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, এর গভীরতা প্রায়
কিমি। তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন হয়, তো দুটো লাইনই তোমরা দাগাও। কি কি প্রশ্ন হয় দেখো, যেহেতু বলেছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, তোমাকে যদি বলে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ, ড্যাশ পুরনো তোমাদের আসে, তো ড্যাশ যদি দেয় সেই ড্যাশের ঘরে তোমাকে শিলামণ্ডল লিখতে হবে। আবার যদি বলে যে শিলামণ্ডল কোন দুটো স্তর নিয়ে গঠিত হয়েছে, তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় এসএকিউ প্রশ্নতে, তো সেক্ষেত্রেও তোমাদেরকে লিখতে হবে কি না, সেক্ষেত্রেও তোমাদের লিখতে হবে শিলামণ্ডল, ভূত্বক ও গুরুমণ্ডল এই দুটি উপরি অংশ, মানে এই দুটি অংশ নিয়ে গঠিত, উপরি অংশ বলা যাবে না, শিলামণ্ডল ভূত্বক ও গুরুমণ্ডল এই দুটো অংশ নিয়ে গঠিত হয়েছে। তোমাদের যদি বলে শিলামণ্ডল, আবারও রিপিট করছি প্রশ্নটা, শিলামণ্ডল কোন দুটি স্তর নিয়ে গঠিত হয়েছে, তোমাদের বলতে হবে শিলামণ্ডল ভূত্বক ও গুরুমণ্ডল এই দুটি স্তর নিয়ে গঠিত হয়েছে, এরকম করে বলতে হবে। আবার দেখো এখান থেকে আর একটা প্রশ্ন দেয় গভীরতা সম্পর্কে, তোমাকে যদি বলে শিলামণ্ডলের গভীরতা কত, তুমি বলবে শিলামণ্ডলের গভীরতা 100 কিমি বা কিলোমিটার পর্যন্ত, এর বিস্তারটা আর কি। তো এভাবেই প্রশ্নগুলো আসে, প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, চিন্তা করার প্রয়োজন নেই। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। দেখো এখানে কি বলা রয়েছে, ভূকম্প তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে অপেক্ষাকৃতভাবে ধীরে এর গতিতে প্রবাহিত হয়। তাহলে কী হলো, ভূকম্প তরঙ্গ কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার এই স্তরটির মধ্য দিয়ে কিন্তু ধীর গতিতে প্রবাহিত হয়, বোঝা গেল। তারপর দেখো সমুদ্রের নিচে এই স্তরের কাছাকাছি অবস্থান করে, তাহলে কী হলো, সমুদ্রের নিচে এই স্তর কিন্তু কাছাকাছি অবস্থান করে। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে কী হলো, ভূগর্ভের যে তাপটা সেটা কীভাবে উপরের দিকে ওঠে, পরিচলন স্রোতের প্রভাবে। আর তোমাকে যদি বলে কোন স্তরে ভূকম্প তরঙ্গ অপেক্ষাকৃতভাবে ধীর গতিতে প্রবাহিত হয়, তুমি বলবে অ্যাস্থেনোস্ফিয়ার নামক স্তরে বা অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে, এভাবেই বলবে যে ভূকম্প তরঙ্গটা অপেক্ষাকৃতভাবে ধীর গতিতে প্রবাহিত হয়, বোঝা গেল। তো এইভাবে এখান থেকে এই প্রশ্নগুলো দেয়, তো তোমরা এই লাইনটা ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনের একটু দাগিয়ে রাখো, ঠিক আছে। তো আর যদি বলে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থানটা কোথায়, তুমি বলবে এই যে দেখো এখানে বলা রয়েছে যেহেতু সমুদ্রের নিচে এই স্তরের কাছাকাছি অবস্থান করে, তো এই লাইনটাও তোমরা দাগাও, সমুদ্রের নিচে এই স্তরের অবস্থান অ্যাস্থেনোস্ফিয়ারের। তারপরে দেখো মানে সমুদ্রের দিক দিয়ে এখানে ছবিগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থানটা এই সমুদ্রের নিচে, দেখো সমুদ্রের নিচে, তাহলে ওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওখান থেকে আসতে পারে, ভিভি করে রাখো ওই লাইনটা, যে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থানটা ওই যে যেটা আমি দেখিয়েছিলাম এইখানটার কাছে, দেখো সমুদ্রের নিচে এই স্তর কাছাকাছি অবস্থান করে। তাহলে তোমাকে যদি বলে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান কোথায়, তুমি বলবে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান সমুদ্রের নিচেই, ঠিক আছে। তো এই লাইনটা ভিভিএই একটু করে রাখো, পেন দিয়ে লিখে রাখো, পেন্সিল দিয়ে যারা দাগাচ্ছ দাগিয়ে একটু ভিভিএই বলে লিখে রাখো, অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখো নেক্সট আমরা পরের দিন অর্থাৎ পার্ট 7, এটা আমার গেল পার্ট 6, তো এরপর পার্ট 7 এই ভিডিও ক্লাসে আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে পড়ব, এবং এরকমই লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো এবং প্রশ্নগুলো যেগুলো হবে বলে দেব। আর যে এই যে পড়াটা রয়েছে এই পড়াটা শেষ করব আজ, মানে পার্ট 7 ভিডিওতে, ঠিক এরপরই করা রয়েছে। তারপরে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব, তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ের পড়া আরম্ভ করব, অবস্থিত পৃথিবী বলে যেটা রয়েছে। আজকের অবধি ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এই ক্লাসটা যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো তোমরা অনেকেই টিউশন নিতে পারো না, তো তোমাদের জন্য আমাদের এই ইউটিউবে ফ্রি অফ কস্ট সমস্ত বিষয়ের ক্লাস করানো হয়, তোমাদের অষ্টম শ্রেণীর, অবশ্যই তোমরা এখানে ফ্রিতে পড়াশোনা করতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার জন্য বলা, আর বেল আইকনটাকে কিন্তু অল অপশানে সেভ রাখবে, নাহলে তোমরা ক্লাসের নোটিফিকেশানগুলো পাবে না, এর জন্য বলা। তো আজকের এই অবধি সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না।